নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে 4th সেমিস্টারের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে কোর্স 8B এর উপর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা তাহলে দেখে নিই। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্কটি বিবৃত করো। এটা 5 নম্বরের প্রশ্ন। পাঠ্যক্রমের রূপরেখা ও পাঠ্যসূচি সমার্থক নয়, শিক্ষার ব্যাপক কর্মকাণ্ডকে বাস্তবায়িত ও সাফল্যমণ্ডিত করে তোলে যথার্থ পাঠ্যক্রমের রূপরেখা। পাঠ্যসূচি হল নির্বাচিত পাঠ্য বিষয় যা পাঠ্যক্রমের রূপরেখার অন্তর্ভুক্ত একটি উপাদান মাত্র। তাই পাঠ্যক্রমের রূপরেখার আলোচনার পরিসর পাঠ্যসূচি অপেক্ষা অনেক ব্যাপক। শিক্ষাকে সচল রাখার প্রক্রিয়া পাঠ্যক্রম এক অপরিহার্য উপাদান। শিক্ষার গতিপ্রবাহে ও শিক্ষা প্রক্রিয়াকে সার্থক রূপ দিতে পাঠ্যক্রমের রূপরেখা এক মুখ্য ভূমিকা পালন করে। আসলে উপযুক্ত পঠন পাঠন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীকে বা বিদ্যার্থীকে যাই হোক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুপরিকল্পিত গতিশীল প্রক্রিয়া হচ্ছে পাঠ্যক্রমের রূপরেখা। বাংলায় যে কথাটিকে বলা হয় পাঠ্যক্রম, ইংরেজিতে সেটিই হলো কারিকুলাম। ইংরেজি কারিকুলাম শব্দটি দৌড় বা রেস, আর কারিকুলাম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল বিশেষ লক্ষ্যে পৌঁছানোর গতিপথ। শিক্ষাক্ষেত্রে কারিকুলাম কথাটি ব্যবহার করে শিক্ষা কার্যক্রমকে দৌড়ের সঙ্গে তুলনা করা হয়, যার শেষ পর্যায় হলো শিক্ষার লক্ষ্য। অর্থাৎ পাঠ্যক্রম হলো শিক্ষার সঠিক লক্ষ্যে পৌঁছানোর গতিপথ। এ কোর্স টু বি রান ফর রিচিং এ গোল। এই অর্থে বিদ্যালয়ে পাঠ্যক্রম পর্যায়ক্রমিক পঠন পাঠনের জন্য পূর্ব নির্দিষ্ট পাঠ্যসূচিকেই পাঠ্যক্রম বলা হয়। এটি পাঠ্যক্রমের সংকীর্ণ বা গতানুগতিক অর্থ। গতানুগতিক অর্থ পাঠ্যক্রম বলতে পাঠ্যসূচি বা পাঠ্যতালিকা বোঝায়। শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য সাধনের জন্য যে সমস্ত বিষয়সূচি পাঠ্যক্রম ফ্রেমওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয় তাই হলো পাঠ্যসূচি। এখানে কতগুলো বিষয়কে পাঠ্য হিসাবে নির্বাচিত করা হয়। শিক্ষণীয় বিষয় এবং পাঠ্যক্রমকে সমার্থক হিসাবে মনে করা হয়। ফলে গতানুগতিক অর্থে পাঠ্যসূচি এবং পাঠ্যক্রমের মধ্যে কোনো প্রভেদ নেই। কতকগুলি জ্ঞান ও দক্ষতার তালিকা হলো পাঠ্যক্রম। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ধারণের নীতিগুলো আলোচনা করুন। এটা 5 মার্কসের প্রশ্ন। কি বলা হয়েছে? 1 নম্বরে পাঠ্য বিষয়ের মৌলিক কাঠামো, ধারণা, নীতি এবং সম্পর্ক যেন বিষয়বস্তুর মধ্যে প্রতিফলিত হয়। 2 নম্বর বলা হয়েছে বিষয়বস্তু শিক্ষাক্রমের উদ্দেশ্যকে কেন্দ্র করে রচিত হবে, সেই জন্য সেটিকে ব্যবহার করে বিষয়বস্তু নির্বাচনের কাজটি করলে ও বিষয় নিশ্চিত হওয়া যায়। 3 নম্বরে বলা হয়েছে যে বিদ্যার্থীর চাহিদা, আগ্রহ ও সামর্থ্য বিবেচনা করে বিষয়বস্তু নির্বাচন করা উচিত। 4 নম্বর বিদ্যার্থীর ভবিষ্যৎ জীবনের প্রয়োজনে উপযুক্ত বৃত্তি নির্বাচনের আলোকে বিষয়বস্তু নির্বাচন করা উচিত। 5 নম্বর সমাজের চাহিদা বিবেচনায় রেখে বিষয়বস্তু নির্বাচন করতে হবে যাতে বিদ্যার্থী সৎ এবং দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজের সমস্যা সমাধানে অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে। 6 নম্বরে বলা হয়েছে বিষয়বস্তু চয়নে নমনীয়তার নীতি অনুসরণ করা উচিত। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিষয়বস্তুকে পরিমার্জন ও পরিবর্ধন করতে হবে। 7 নম্বর বিষয়বস্তু এমনভাবে নির্বাচন করতে হবে যেন সেগুলোকে বিচ্ছিন্ন জ্ঞান বলে মনে না হয়। সমন্বয় ও অনুবদ্ধ রচনা করে শিক্ষাদানের সুযোগ বিষয়বস্তুর মধ্যে সন্নিবিশ্লেষিত করা উচিত। 8 নম্বর বিষয়বস্তুর পরিসর এমনভাবে হওয়া উচিত যেন তা সময়সীমার মধ্যে শিক্ষণ করা সম্ভব। 9 নম্বর বিদ্যার্থী যেন তার অবসর সময়ে গঠনমূলক ও আনন্দদায়ক কাজে কাটাতে পারে। এরপরে বলা হচ্ছে 10 নম্বর বিভিন্ন বিষয়গুলো এমনভাবে সংযোজন করতে হবে যেন বিষয়বস্তুর মধ্যে আন্তর্জাতিকতা বোধ অন্তর্নিহিত থাকে। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলো সন্নিবেশিত হলে এই দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে। এর পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় শিক্ষাক্ষেত্রে অভিজাততন্ত্রের প্রভাব আলোচনা করো। ভারতবর্ষের শিক্ষায় সম সুযোগের কথা বলা হলো বিত্তমান এলিট শ্রেণীভুক্ত ব্যক্তিরা তাদের নানা চাহিদা ও আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য ভিন্ন ভিন্ন ধরনের বিদ্যালয় গড়ে তুলেছে। জনগণকে সাধারণভাবে
আর্থ সামাজিক ভিত্তিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং আদিবাসী, তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতি ইত্যাদিতে ভাগ করা হয়েছে। এই ধরনের শ্রেণীবিভাগ ভারতের জনগণের শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করেছে। যেমন এলিট শ্রেণীভুক্ত। এলিট শ্রেণীভুক্তর মধ্যে কী বলা হয়েছে? এই শিশুরা সাধারণত উচ্চ বেতনের বেসরকারি কেজি, মন্তেশ্বরী ইত্যাদি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা শুরু করে। এরপর উচ্চ বেতনের বেসরকারি বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করে। উচ্চ মাধ্যমিক পাঠ শেষে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট প্রভৃতি প্রতিষ্ঠানে শিক্ষা নেয়। তাছাড়া এলিট শ্রেণীভুক্ত অনেক নামী কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। এদের মধ্যে কেউ কেউ ম্যানেজমেন্ট কোটায় বিপুল অর্থ দিয়ে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়। এক্ষেত্রে মেধা কোনো বাধা হয় না। এলিট শ্রেণীর এই শিক্ষার্থীরা সাধারণত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষা অর্জন করে। এদের শিক্ষালাভের সাহায্যের জন্য প্রতিটি বিষয়ে এক বা একাধিক প্রাইভেট টিউটর নিযুক্ত করা হয়। জনগণকে সাধারণভাবে অর্থ সামাজিক ভিত্তিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং আদিবাসী, তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতি ইত্যাদিতে ভাগ করা হয়েছে। এই ধরনের শ্রেণীবিভাগ ভারতের জনগণের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করেছে। মধ্যবিত্ত শ্রেণীর বিদ্যার্থীরা উচ্চ বা মাঝারি বেতনের কাজ, মন্তেশ্বরী নার্সারি স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষা শেষ করে সরকারি বা বেসরকারি প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নামী স্কুলে ভর্তি হয় এবং সাধারণত মেধার ভিত্তিতে এসব বিদ্যালয়ে এলিটদের সঙ্গে পড়ার সুযোগ পায়। এরপর এদের অধিকাংশই ভাষা, সাহিত্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান বা বাণিজ্য ইত্যাদি স্নাতক কোর্সে ভর্তি হয়। এদের অনেকে আবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি পেশাগত প্রতিষ্ঠানে ভর্তি হয়। এদের একটা বড় অংশ স্নাতকোত্তর শিক্ষা গ্রহণ করে। অল্প সংখ্যক বিপুল অর্থের বিনিময়ে পেশাগত কলেজে প্রবেশ করে। স্বল্প সংখ্যক উচ্চ শিক্ষার্থী বিদেশে যায়। মধ্যবিত্ত শিক্ষার্থীরা অধিকাংশ আঞ্চলিক ভাষার মাধ্যমে পড়াশোনা করে এবং অল্প সংখ্যক ইংরাজি মাধ্যমে বিদ্যা লাভ করে। নিম্নবিত্ত শিক্ষার্থীদের থেকে পৃথক জ্ঞান করে। নিম্নবিত্ত ও আদিবাসী সম্প্রদায়। নিম্ন জনগোষ্ঠীর সন্তানরা কোনো প্রাক প্রাথমিক শিক্ষা লাভ করে না। সরাসরি পৌরসভা বা রাজ্য সরকার পরিচালিত প্রারম্ভিক বা এলিমেন্টারি পাঠ্যক্রম শেষ করার আগেই বিদ্যালয় ছেড়ে দেয়। স্বল্প সংখ্যক বিদ্যার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা লাভ করে। প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও নিম্নবিত্ত ও আদিবাসী পরিবারের একটা বড় অংশ দরিদ্র ও অন্যান্য কারণে তাদের সন্তানদের স্কুলে পাঠায় না। এই শ্রেণীভুক্ত স্বল্প সংখ্যক খুব মেধাবী বিদ্যার্থীরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে থাকে। কেউ কেউ বিএ, বিএসসি, বিকম ডিগ্রি কোর্সে ভর্তি হয়। এর পরবর্তী প্রশ্ন হলো, নেতিবাচক পাঠ্যক্রম কী? পাঠ্যক্রমের 3টি প্রয়োজনীয়তা লিখুন। এটারও ফুল মার্কস হলো 5। নেতিবাচক পাঠ্যক্রম, প্রথমে আমরা দেখে নেব যে নেতিবাচক পাঠ্যক্রমটা কী। বাতিল পাঠ্যক্রম হলো যা বিদ্যালয়ে শেখানো হয় না। কখনো কখনো শিক্ষক ইচ্ছাকৃতভাবে বা নিজের অজান্তে পাঠ্যক্রমের বিষয়বস্তু উপেক্ষা করেন। শিক্ষক বিষয়টি গুরুত্বহীনভাবে উপেক্ষা করতে পারেন, যদিও বাতিল পাঠ্যক্রমের জন্য খুব বেশি প্রভাব পড়ে না। আবার প্রথাগত পাঠ্যক্রমে
সংস্কৃতির সকল দিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করাও সম্ভব হয় না। ওই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের উপেক্ষা করে পাঠ্যক্রম রচনা করা হয়ে থাকে। একেও নেতিবাচক বা বাতিল পাঠ্যক্রম বলে। পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা। পাঠ্যক্রমের প্রয়োজনীয়তাগুলি হলো: 1 নম্বর, নতুন পাঠ্যক্রম নির্মাণ বা রচনা করা। একটি নতুন পাঠ্যক্রম রচনা বা নির্মাণ করতে গেলে প্রচলিত পাঠ্যক্রমের মূল্যায়ন একান্তভাবে প্রয়োজন। কোন কোন বিষয়গুলো পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হবে, এই বিষয়গুলোর বর্তমান প্রাসঙ্গিকতা আছে কিনা প্রভৃতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ও নতুন পাঠ্যক্রম পরিকল্পনার জন্য পাঠ্যক্রমের মূল্যায়ন প্রয়োজন। 2 নম্বর বলা হয়েছে প্রয়োগ স্তরে পাঠ্যক্রমের পর্যালোচনা। নবপ্রবর্তিত পাঠ্যক্রমটি প্রয়োগের পর নীতি নির্ধারক, পাঠ্যক্রম প্রণেতা প্রমুখ ব্যক্তিদের কাছে একটা বড় প্রশ্ন হলো এই যে উদ্দেশ্য সাধনের জন্য পাঠ্যক্রমটি রচিত হয়েছে সেই সকল প্রকার উদ্দেশ্য পূরণে পাঠ্যক্রম সক্ষম কিনা, এই পাঠ্যক্রমের কোনো সংশোধন প্রয়োজন কি, এই সকল প্রকার উত্তর পাবার জন্য প্রয়োজন নবপ্রবর্তিত পাঠ্যক্রমের পর্যালোচনা এবং এর যথাযথ মূল্যায়ন। পাঠ্যক্রমের উৎকর্ষতা বৃদ্ধি। পরবর্তী পয়েন্ট, পাঠ্যক্রমের মূল্যায়ন পাঠ্যক্রমের উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। পাঠ্যক্রমের মূল্যায়নের মাধ্যমে অপ্রয়োজনীয় জিনিস বাতিল করা, প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বিষয়সমূহ সংযোজন করার মাধ্যমে পাঠ্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি পায়। পাঠ্যক্রমের মূল্যায়নের মাধ্যমে সামগ্রিকভাবে পাঠ্যক্রম নির্মাণ সংক্রান্ত প্রতিটি ধারা বা পর্যায়ের যথার্থতা বা কার্যকারিতা বিচার করা হয়। এর পরবর্তী প্রশ্ন হলো একটি পাঠ্যক্রমের যে কোনো 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। এটাও 5 মার্কসের প্রশ্ন। কি বলা হয়েছে? শিক্ষা ও পাঠ্যক্রম অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। প্রকৃতপক্ষে পাঠ্যক্রমকে শিক্ষার সমর্থক বিবেচনা করলেও অত্যুক্তি হয় না। পাঠ্যক্রমের মধ্য দিয়ে শিক্ষা পরিকল্পনার বাস্তবায়ন ঘটে। প্রতিটি স্তরের পাঠ্যক্রমের বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, পাঠ্যক্রম হলো একটি প্রক্রিয়া। পাঠ্যক্রম রচনার জন্য কতগুলো পর্যায় আছে, যেমন শিক্ষার্থীদের চাহিদা নিরূপণ, পাঠ্যক্রমের লক্ষ্য নিরূপণ, শিক্ষার পদ্ধতি, শিক্ষা উপকরণ, মূল্যায়ন প্রভৃতি নির্বাচন ইত্যাদি। 2 নম্বর বলা হয়েছে পাঠ্যক্রম হলো একটি পরিকল্পনা। পাঠ্যক্রম হলো এক প্রকার পরিকল্পনা। পাঠ্যক্রমের রচনার প্রতিটি পর্যায়ের জন্য যথাযথ পরিকল্পনা দরকার। যেমন পাঠ্যক্রমের লক্ষ্য কী হবে, পাঠ্যক্রম শ্রেণীকক্ষে বাস্তবায়িত করার জন্য বা অনুশীলনের জন্য কী পদ্ধতি অনুসরণ করা হবে, পাঠ্যক্রমের মূল্যায়ন পদ্ধতি কী হবে, কোন কোন বিষয় পাঠ্যক্রমে স্থান পাবে প্রভৃতি বিষয়গুলো সম্বন্ধে পূর্ব পরিকল্পনা দরকার। এগুলি হঠাৎ করে নির্বাচন করা যায় না। একটি আদর্শ পাঠ্যক্রমের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো পূর্ব পরিকল্পনা। 3 নম্বরের পয়েন্ট হলো পাঠ্যক্রম হলো গতিশীল। গতিশীলতা হলো পাঠ্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। পাঠ্যক্রমের একটি সামাজিক প্রেক্ষিত আছে। সমাজ সদা পরিবর্তনশীল। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজে ব্যক্তিকে জীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে ব্যক্তি বা শিক্ষার্থীর চাহিদা বা প্রয়োজন বদলে যায়। পরিবর্তিত সামাজিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজন হয় নতুন জ্ঞান, নতুন দক্ষতা, মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গি। আর শিক্ষার্থীকে নতুন জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও দক্ষতার দ্বারা সুসজ্জিত করে গড়ে তোলার জন্য শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রমের পরিবর্তন একান্ত প্রয়োজন। সুতরাং পাঠ্যক্রম গতিশীল। এর পরবর্তী পয়েন্ট হলো আদর্শ পাঠ্যক্রম হলো তত্ত্ব ও প্রয়োগের সমন্বয়। আদর্শ পাঠ্যক্রম হলো তথ্য ও প্রয়োগের সমন্বয়। পাঠ্যক্রমে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিক রয়েছে। আদর্শ পাঠ্যক্রমে বিশুদ্ধ জ্ঞানচর্চার পাশাপাশি হাতে কলমে কাজের অভিজ্ঞতার সুযোগ থাকবে। এর পরবর্তী 5 নম্বর পয়েন্ট হলো পাঠ্যক্রম হবে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ভিত্তিক। পাঠ্যক্রম ও শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে বিদ্যমান। শিক্ষা হলো একটি পরিকল্পিত, সচেতন ও উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। শিক্ষার কতগুলো উদ্দেশ্য আছে। ব্যক্তির দিক থেকে ও সমাজের দিক থেকে পাঠ্যক্রম অবশ্যই এই উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে রচিত হয়। সুতরাং উদ্দেশ্যমুখীনতা পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। এখানে ভিডিওটি শেষ করছি।